আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ডিবি থেকে নিয়ে ৬ তরুণ খুন। জাহাজবাড়ি হিসেবে পরিচিত তাজ মঞ্জিলে পুলিশের অভিযান চালানো হয় ২০১৬ সালের ১৬ জুলাই। এসব অভিযানের সময় ৯ জন তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এ বিষয়ে আমার দেশ পত্রিকার প্রতিবেদন আপনাদের জানাবো। চাঞ্চল্যকর তথ্য, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ভারতীয়দের চট্টগ্রাম দখলের বাসনা। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর ভারতীয়রা চট্টগ্রাম বন্দর দখলের চেষ্টা করছে। এ বিষয়ে আমার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, হাসিনা মুজিবের শাসন ও ভারতের আধিপত্য। হাসিনার পতন ঠিক হজম করতে পারছে না প্রতিবেশী দেশ ভারত। পারবেই বা কি করে হাসিনা রেজিমের পুরো ফায়দা যে ভারত সুদ আসলে আদায় করে নিয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে গাজীপুরে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৩। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে পুড়ে যাওয়া কক্ষ থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩ জনে দাঁড়িয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো, সীমান্তে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করুন। বিজিবিকে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে সীমান্তে ভারতীয় বাহিনীকে মোকাবেলা করতে অতন্ত্র পাহারা হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সর্বশেষ জানাবো, রাতের অন্ধকারে সংস্কার করলে দেশের জনগণ মানবে না, বললেন রিজভী। আপনাদের আমরা বিশ্বাস করে সমর্থন দিয়েছি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ বন্ধ করে রাতের অন্ধকারে সংস্কার করলে জনগণ মেনে নেবে না। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন রুহুল কবির রিজভী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ডিবি থেকে নিয়ে ৯ তরুণ খুন। অপরাধ করে কারো ফাঁসি হলেও স্বজনেরা কখনো লাশ নিতে অস্বীকৃতি জানান না। তবে ব্যতিক্রম ছিল ৮ বছরের বেশি সময় আগে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে তথাকথিত জঙ্গি বিরোধী অভিযান। সেই অভিযানে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ৯ জন তরুণ। তারা ডিবিতে আটক ছিলেন। সন্ধ্যা নামার আগেই আলো আঁধারি পরিবেশে ডিবি থেকে বের হয় তাদের নেওয়া হয় জাহাজবাড়িতে। পরদিন ভোরে ফজরের আজানের পর গুলি করে নির্মমভাবে খুন করা হয় তাদের। পরিবারকে দেয়া হয়নি লাশ, দেয়া হয় আঞ্জুমান মফিদুল ইসলামকে। নিহতদের কেউ ছিলেন গার্মেন্টস কর্মী, কেউ ছিলেন শিক্ষার্থী। তবে তাদের মধ্যে ৭ জনই ছিলেন দরিদ্র পরিবারের সন্তান। সেই লোমহর্ষক ঘটনা অনুসন্ধান করে এক নির্মম চিত্র পাওয়া গেছে। আমার দেশ পত্রিকা ঘটনাটি তদন্ত করেছে। এই তরুণেরা কি জঙ্গি ছিলেন নাকি জঙ্গি সাজানো হয়েছে? আরও আগে তাদের কেন গ্রেপ্তার করা হলো না? খুন করে লাশ কেন পরিবারকে দেয়া হয়নি? পুলিশের সাজানো বন্দুকযুদ্ধ ইত্যাদি বিষয়ে আমার দেশের অনুসন্ধানে উঠে এসেছে। জাহাজবাড়ি হিসেবে পরিচিত তাজ মঞ্জিলে পুলিশের অভিযান চালানো হয় ২০১৬ সালের ১৬ জুলাই। এসব তরুণকে হত্যার পর বরাবরের মতোই পুলিশের দাবি ছিল, দরজা নক করলে গুলি ও গ্রেনেড ছুটতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করে তাদের হত্যা করেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, জঙ্গি বিরোধী অভিযানের নামে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তরুণদের হত্যা করা হয়েছে। এসব তরুণ ছিল ডিবির হেফাজতে। সেখান থেকে তাদের তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় আর একে ইসলামী জঙ্গি কার্ড হিসেবে ব্যবহার করে পতিত স্বৈরাশাসক শেখ হাসিনা সরকার। ডিবি থেকে তাদের তুলে নিতে দেখেছে ব্যবসায়ী শেখ মোহাম্মদ সেলিম হুসাইন। তিনিও কুখ্যাত আয়নাঘরে বন্দী ছিলেন।
আয়নাঘরের তথ্য তিনি প্রথম ফাঁস করেছেন। জাজবাড়িতে নিয়ে হত্যার আগে ডিবির কাছ থেকে হতভাগ্য তরুণদের তুলে নিয়ে যেতে দেখেছেন তিনি। সেলিমের চাঞ্চল্যকর তথ্য, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পুরাণ ভবনে ঢুকতেই ডানদিকের ছোট একটি গারদখানা দীর্ঘদিন বন্দী সেলিম। ডিজিএফআইয়ের আয়নাঘর থেকে সেখানে নেওয়া হয়েছিল তাকে। দিনভর সেই গারদের দরজায় দাঁড়িয়ে বিভিন্ন মানুষের যাওয়া আসা স্পষ্ট দেখতে পেতেন তিনি। পাশেই পুলিশের জন্য স্থাপন করা টেলিভিশনের শব্দ কানে ভেসে আসত। এক বিকেলে ঘটনা, গারদের দরজায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলেন তিনি। সেদিন একই রুমে তার সঙ্গে ছিলেন সাদ্দাম ও মাওলানা আবুল কাশেম। নিষিদ্ধ ঘোষিত জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আমাদেরকে ডিবির পুরনো ভবনের যে সেলে রাখা হইতো এর প্রথমেই একটা সেল ছিল, ছোট একটা সেলে আমি গ্রিল ধইরা দাঁড়াইছিলাম দরজার সামনে। এটা থেকে বাইরে পুরো দেখা যায়। সেই দিনের ঘটনা এভাবেই শুরু করেন তিনি। এরপর তিনি বড়সড় পুলিশ ভ্যান গারদের সামনে পেছন দিক করে দাঁড়ায়। এদিকে সেই ভ্যানে আনুমানিক 10 থেকে 11 জন তরুণকে ওঠাতে দেখেছিলেন সেলিম। সবার পরনে কালো পাঞ্জাবি, চোখ বাঁধা কালো কাপড়, মুখ খোলা সাদা পোশাকে, পুলিশের হাতে কালো কয়েকটা পতাকা। তরুণদের ভ্যানে উঠে ত্রিফল দিয়ে ঢেকে ফেলা হয়। এভাবেই হিম করা ঘটনার বর্ণনা শুরু করেন এই প্রত্যক্ষদর্শী। এভাবেই শেখ হাসিনা তার বিরুদ্ধে যারা গিয়েছিল তাদেরকে পুলিশের মাধ্যমে হত্যা করতেন, এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে আমার দেশ পত্রিকা। সেখান থেকে আপনাদের এ বিষয়ে বিস্তারিত যতটুকু আমাদের হাতে এসেছে জানালাম। ভারতীয়দের চট্টগ্রাম দখলের বাসনা। কলকাতা সহ ভারতের বেশ কিছু সামাজিক ও প্রতিরক্ষা বিষয়ক গণমাধ্যম বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতি এবং ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত উঠে পড়ে লেগেছে বলে মনে হচ্ছে। তারা শেখ হাসিনার ক্ষমতা হারানোর বিষয়টি যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এর বহিঃপ্রকাশ হিসেবে তারা বাংলাদেশকে বহুভাবে হুমকি ধামকি ছাড়াও লাগাতার গালাগাল চালিয়ে যাচ্ছেন। এসব অপপ্রচার দেখলে মনে হয় তারা বাংলাদেশটাকে দখল করে নিতে যাচ্ছেন। সামগ্রিকভাবে ভারতীয়দের ধারণা শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির কারণে বাংলাদেশে তাদের কায়েমি স্বার্থ ব্যাহত হবে। মোটা দাগে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে হারিয়ে ফেলতে পারে। সেক্ষেত্রে অতি দ্রুত তাদের চিরশত্রু পাকিস্তান, চীন কৌশলগতভাবে বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু হয়ে উঠতে পারে। সে অবস্থায় বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন এক পরিস্থিতিতেও তারা বাংলাদেশের সঙ্গে তাদের কূটনৈতিক বা সাবেক সম্পর্ক স্বাভাবিক করার চেয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বহাল করতে বরং বেশি আগ্রহী বলে মনে হচ্ছে। হাসিনা মুজিবের শাসন এবং ভারতের আধিপত্য। হাসিনার পতন ঠিক হজম করতে পারছে না প্রতিবেশী দেশ ভারত। পারবেই বা কি করে? হাসিনা রেজিমের পুরো ফায়দা যে ভারত সুদ আসলে আদায় করে নিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিজেদের সাথে কর্তৃত্ববাদী হাসিনাকে গত 15 বছর ভারতই ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। বিনিময়ে হাসিনা পুরো দেশটাকেই তুলে দিয়েছিল ভারতের হাতে। বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে চলেছিল হিন্দুস্তানের হেজিমনি। বাংলাদেশি শিল্প সংস্কৃতির পরিবর্তে দেশে ভরে গিয়েছিল হিন্দুয়ানি কালচারে। দেশের অর্থনীতি, রাজনীতিতেও ভারতের দাদাগিরি প্রতিষ্ঠিত করেছিল হাসিনা। শুধু ক্ষমতার লোভে একটা স্বাধীন দেশকে অন্যের হাতে, অন্যের ইচ্ছায়, অন্যের স্বার্থে এভাবেই যে তুলে দেয়া যায় সেটা হাসিনার শাসন না দেখলে আমরা জানতামই না। আর তাই ছাত্র জনতার অভ্যুত্থানে হঠাৎ হাসিনার পতন ভারতের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো, যেন হঠাৎই তাদের স্বর্গচ্যুতি। এখন মোদিসহ ভারতীয় মিডিয়া কোনোভাবেই হাসিনার পতন মেনে নিতে পারছে না। গাজীপুরে আগুনে মৃতের সংখ্যা বেড়ে 3। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে পুড়ে যাওয়া কক্ষ থেকে আরও একটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গতকালের আগুনে আজ সকাল পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে কারখানার ভিতরে কেমিক্যাল বিস্ফোরণে তাদের মৃত্যু হতে পারে।